আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইরান যুদ্ধেরই একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ইরান, আমরা জানি, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরে উপস্থিত। এই হরমুজ প্রণালী, পারস্য উপসাগরটা হরমুজ প্রণালীতে গিয়ে খুব ছোট হয়ে গেছে। এখানে 21 নটিক্যাল মাইল জায়গা এখানে ন্যারো হয়ে গেছে। সেই জায়গাটাতে এসে ইরান ব্যারিকেড দিয়েছে যে এই দিক দিয়ে আর কোনো জাহাজ যেতে পারবে না আমাদের গ্রিন সিগন্যাল ব্যতীত। তো আমরা জানি যে পৃথিবীর 20% তেল, 20% এনার্জি, তেল এবং গ্যাস এই রাস্তা দিয়ে আপনার রপ্তানি হয়। তো পৃথিবীর এনার্জি লাইন যদি বলেন 1/5 বন্ধ হয়ে গেছে। সেই কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। আমরা বিষয়গুলো ভালো করে জানি। বাংলাদেশ, পাকিস্তান, এশিয়ার এই দেশগুলো, ইউরোপের দেশগুলো এই তেলের উপরে অনেক বেশি নির্ভরশীল এবং গালফের ইকোনমি এই তেল রপ্তানির উপরে নির্ভরশীল। তো সবকিছু মিলিয়ে গালফের দেশগুলো তেল রপ্তানি করতে পারছে না। ইরান এই কাজটা করেছে। কেন করেছে? মূলত এই কাজটা করার মূল কারণ হচ্ছে ইউরোপিয়ানদেরকে ট্রাম্পের বিরুদ্ধে খেপিয়ে তোলা, ইউরোপিয়ানরা যেন ট্রাম্পের বিরুদ্ধে খেপে ওঠে এবং গালফের দেশগুলো যারা মূলত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আপনার জুতার নিচে, বুটের নিচে এসে রয়েছে আগে থেকেই, ট্রিলিয়ন ডলারের আপনার চুক্তি করে ট্রাম্পের সাথে, আমেরিকার সাথে, জিসিসির গালফভুক্ত দেশগুলো, সৌদি আরবিয়া আছে, কাতার আছে, দুবাই, ওমান সহ এই যে দেশগুলো, এই দেশগুলোকে চাপে ফেলা। তাদের টাকার মূল উৎস হচ্ছে তেল বিক্রি করা, গ্যাস বিক্রি করা। তো যদি তারা তেল এবং গ্যাস রপ্তানি না করতে পারে, তারা অনেক বেশি কুয়েত, কাতার, দুবাই, বিশেষ করে কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরবের জন্য আলাদা একটা রাস্তা আছে। সেটা হচ্ছে আপনার তারা উপরের দিকে আপনার লোহিত সাগর, যেটাকে বলি আমরা রেড সি দিয়ে তারা চাইলে তাদের তেল এবং গ্যাস রপ্তানি করতে পারে। ওইদিকেও আবার ইরানের আরেকটা মুভ আছে, ওইখানে হুতিরা বসে আছে। ইয়েমেনের যে জায়েদিয়া শিয়া সম্প্রদায় হুতি, তারা ওইখানে বসে আছে। যদি হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হয় তাহলে হুতিরা ওই দিকে বন্ধ করে দিবে। তখন সৌদি আরব অনেক বেশি সমস্যা পড়বে। এখনো পর্যন্ত সৌদি আরব খুব বেশি কোনো সমস্যায় নাই। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, ওভারঅল ইরানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইউরোপিয়ান দেশগুলোকে ট্রাম্পের বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং তারা যেন আপনার ট্রাম্পকে যেন অবশ্যই এই বিষয়ে যেন সহযোগিতা না করে এবং গালফের দেশগুলোর উপরে চাপ প্রয়োগ করা। ঠিক আছে, কিন্তু এই সব কিছুর মধ্যে ইরান আরো একটা সুন্দর খেলা খেলেছে, যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ইরান এর মধ্যে বলে দিয়েছে তাদের মিত্র দেশ চীনের যে টাকা ইউয়ান, তারা বলেছে যে যদি কোনো দেশ গালফের দেশগুলো থেকে, কুয়েত, কাতার, দুবাই, ওমান, সৌদি আরব, এই দেশগুলো থেকে ডলারে আপনার তেল কেনার পরিবর্তে তারা যদি চায়নার মুদ্রা, চীনের মুদ্রা, ইউয়ানে যদি আপনার তেল কিনে, তাহলে ইরান ওই দেশের তেলের ট্যাঙ্কারকে যেতে দিবে। এটার একটা বিশাল ইমপ্লিকেশন আছে, যেটা আমরা মানে খালি চোখে এই জিনিসটা আমরা হয়তো ওইভাবে বুঝি না। আপনার এদিকে ভারত আছে, ভারতের কিন্তু তেলের অনেক বেশি প্রয়োজন। পাকিস্তান, আমাদের দেশ বাংলাদেশ, তারপর আপনার ইউরোপের যে দেশগুলো, ঠিক আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সো এই যত দেশ আছে এদিকে সবগুলো দেশের আপনার তেল প্রয়োজন। চায়নার তেল প্রয়োজন। ইরান থেকে সবচেয়ে বেশি তেল কিন্তু চায়না। ঠিক আছে, কিন্তু সেই তেল যদি ডলারে না বিক্রি হয়, যদি ইউয়ানে বিক্রি হয়, তাহলে আমেরিকার ক্ষতি কি? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবেন, আমেরিকা সারা পৃথিবীর উপরে যে কর্তৃত্ব চালাচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র আপনার সামরিক শক্তি দিয়ে না, শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে না, এটার একটা অন্যতম বড় অস্ত্র হচ্ছে ডলার। আমেরিকা, মূলত আমেরিকা না, জায়নিস্ট যে সিস্টেম আছে, আপনার জায়নিস্টরা যে নিউ ওয়ার্ল্ড অর্ডার তারা এস্টাবলিশ করতে চায়, সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্যতম প্রধান একটা আপনার উপাদান হচ্ছে ডলার। ডলারের মাধ্যমে তারা সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায়। সেই জায়গাটাতে ইরান হিট করেছে।
ইরান কিন্তু অনেক আগে থেকেই তারা আপনার সুদভিত্তিক অর্থনীতি থেকে তারা অনেক দূরে, ঠিক আছে। তারা বিশ্বব্যাংক থেকে কোনো ঋণ নেয় না, তারা IMF থেকে কোনো ঋণ নেয় না, তারা বহির দেশ থেকে তেমন কোনো ঋণ তারা কখনোই সুদের উপরে নেয় না, ঠিক আছে। এইখানে লিবিয়া ছিল, এখানে সুদান ছিল, এখানে আরেকটা দেশ ছিল ইরাক। তিনটা দেশকে মোটামুটি শেষ করে দিয়েছে। সুদান গৃহযুদ্ধের মাধ্যমে শেষ, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করার মাধ্যমে, শহীদ করার মাধ্যমে শেষ, সাদ্দাম হোসেনকে হত্যা করার মাধ্যমে শেষ। তারা যদিও খুব ভালো মানুষ ছিল না, বাট তারা ডলারের এই খারাপ বিষয়গুলো তারা বুঝতে পেরেছিলেন, যে কারণে এই সিস্টেম থেকে তারা বের হয়ে এসেছিলেন। তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এখন বাকি রয়েছে শুধুমাত্র ইরান। ইরানকে আন্ডার এস্টিমেট করেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। ডোনাল্ড ট্রাম্প এমনিতে আমরা জানি সে খ্যাপাটে, পাগলাটে, আস্ত পাগল, একটা বদ্ধ উন্মাদ, হিটলার 2.0 সে মূলত, ঠিক আছে, যেটা লোড হচ্ছে আস্তে আস্তে। এই লোকটা ইরানকে আন্ডার এস্টিমেট করেছে, মনে করেছিল যাব ভেনেজুয়েলার মতো, ইরাকের মতো, আফগানিস্তানের মতো 3 দিনের মধ্যেই সবকিছু একদম কন্ট্রোলে নিয়ে আসবো। বাট ইরান ইজ নট ইরাক, ইরান ইজ নট ভেনেজুয়েলা, ইরান ইজ নট আফগানিস্তান। আফগানিস্তানেও তারা কিন্তু 20 বছর পরে আমেরিকা মার খেয়ে ঘরে গিয়েছে। আফগানিস্তানের চাইতেও জিওগ্রাফিক্যাল অবস্থা ইরানে আরো ভয়াবহ। ইরান যদি আমেরিকা, তারা যদি ল্যান্ড ট্রুপ যদি পাঠায়, পদাতিক সৈন্য যদি পাঠায় ইরান দখলের জন্য, এটা হবে দ্বিতীয় ভিয়েতনাম। ভিয়েতনামে আপনার আমেরিকা যেভাবে নাকানি চুবানি খেয়েছিল, ইরানে তার চাইতে বড় নাকানি চুবানি খাবে, ঠিক আছে। যাক, এগুলো আমার আজকের মূল আলোচ্য বিষয় না। মূল আলোচ্য বিষয় হচ্ছে ডলারকে মার দেওয়ার জন্য ইরান তার মিত্র দেশ চায়নার পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যে ডলারের পরিবর্তে ইউয়ানে যদি কেউ তেল আমদানি করতে চায় তাহলে ওই দেশের তেলের ট্যাঙ্কার ছেড়ে দিবে। সারা পৃথিবীকে কন্ট্রোল করার অন্যতম প্রধান একটা উপাদান এই জায়নিস্ট, এই যে স্যাটানিক আপনার আমেরিকা এবং জায়নিস্টদের যে যৌথ যেই আতাত যে প্রেতাত্মা, তারা সারা পৃথিবীকে কন্ট্রোল করার অন্যতম প্রধান উপাদান বানিয়ে নিয়েছে ডলারকে। দেখুন, মূল যে এই কাগজের টাকা, ইভিল অফ এভরিথিং, ইভিল কজ, রুট কজ অফ অল ইভিলস, এটা হচ্ছে এই পেপার কারেন্সি। আমরা জানি আমাদের হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, খোলাফায়ে রাশিদিনের যুগে, আমাদের মানে আব্বাসীয় খলিফা, তারপর আপনার উমাইয়া ডাইনেস্টি, উসমানী খেলাফতেরও একটা বিশাল সময়, আমাদের যে টাকা পয়সা, অর্থ, মুদ্রা, সেটা ছিল কি? স্বর্ণ মুদ্রা এবং দিরহাম, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, পেপার কারেন্সি, ফিয়াট মানি, কাগজের টাকা কিন্তু তখন ছিল না। দেখুন কি করেছে এই জায়নিস্ট লবি, এই ইহুদি জায়নিস্টদের এই লবি কি করেছে তারা দেখেন খুব সুন্দরভাবে। এই যে দুইটা জিনিস, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এই দুইটা জিনিসের কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু আছে। যদি কেউ চায় স্বর্ণ মুদ্রাকে যে কেউ যে কোনো সময় চাইলেই সে মানে অর্নামেন্টে কনভার্ট করতে পারে। এটার একটা ইটসেলফ একটা দামি একটা ধাতব পদার্থ, এটার একটা ভ্যালু আছে। কাগজের টাকা, আপনার কাগজের টাকা আপনি চিন্তা করেন তো, আজকে যদি বাংলাদেশ সরকার যদি বলে, যেমনটা ইন্ডিয়াতে হয়েছিল 2018 সালে সম্ভবত, আজকে যদি বলে যে 1000 টাকার নোট, এই যে কাগজের টাকা আজকে থেকে আর কোনোভাবে কার্যকর না, তো এইগুলো দিয়ে চা জাল দিয়ে খাওয়া ছাড়া এই কাগজগুলো আর কোনো কাজে লাগবে না। আপনাকে 2018 সালে ইন্ডিয়াতে কিন্তু এটা করেছিল মোদী সরকার। কেন করেছিল? তারা বলেছিল যে ব্ল্যাক মানি তারা নষ্ট করতে চায়, ব্ল্যাক মানি ধ্বংস করতে চায়। আমরা জানি যে কারো কাছে যদি অবৈধ টাকা থাকে, সে সেই টাকা নিশ্চয় ব্যাংকে রাখে না, ঘরে কাগজের মুদ্রা হিসেবে জমিয়ে রাখে। তো হঠাৎ করে বললো কি 2000 টাকার নোট, 1000 টাকার নোট আজকে থেকে, 500 টাকার নোট আজকে থেকে বিলুপ্ত, মোদী সরকার বলল। পরের দিন থেকে কিন্তু সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নোট, দে আর অফ নো ইউজ, কোনো ভ্যালুই ছিল না এগুলোর, ঠিক আছে। চা জাল দিয়ে খাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না। ছোট বাচ্চাদেরকে দিবেন, আপনি খেলাধুলা করবে, এগুলোর কোনো আর আপনার ইয়েছে। তো একটা কাগজের টাকা কখন আপনার মূল্যবান হয়? যখন সেন্ট্রাল ব্যাংক তাকে স্বীকৃতি দেয়। তো আমি যা বলছিলাম যে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এটার একটা নিজস্ব একটা ভ্যালু আছে, কারণ এই ধাতব পদার্থটারই একটা দাম আছে। এটা নারীরা অলংকার হিসেবে ব্যবহার করে, বিভিন্ন ব্যাংক আপনার সেন্ট্রাল ব্যাংকগুলো জমিয়ে রাখে, এটার একটা ভ্যালু আছে। বাট
এই আপনার জায়নিস্ট লবি আস্তে আস্তে করলো কি, প্রথমে প্রমিসরি নোট বার করলো। এটা অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। প্রমিসরি নোট বার করলো। প্রমিসরি নোট মানে কি, তারা বললো যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক মরুভূমি থেকে আরেক মরুভূমিতে যেতে হবে। তো যেটা করতে হবে যে এই মরুভূমিতে যাওয়ার সময় আমার স্বর্ণমুদ্রা রৌপ্যমুদ্রা লুট হয়ে যেতে পারে। তো আমরা কি করব, একটা প্রমিসরি নোট লিখে দিলাম এখানে যে আমার নিজস্ব এজেন্ট আছে, ওইখানে গিয়ে এই নোটটা দেখালে আপনাকে এই পরিমাণ স্বর্ণমুদ্রা দিয়ে দিবে। প্রমিসরি নোট পর্যন্ত ঠিক ছিল। পরে আস্তে 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 সেটাকে নিয়ে আসা হলো কাগজের মুদ্রায়, যে স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা এটা অনেক দামি ধাতু পদার্থ, এটা ক্যারি করা অনেক সমস্যা, ঠিক আছে, এটা অনেক দুর্লভ বস্তু, এরকম নানান কিছু বলে আমাদের অর্থনৈতিক সিস্টেমে কাগজের নোট বা ফিয়াট কারেন্সি চলে আসলো। ফিয়াট কারেন্সি এসেছে তাও ঠিক আছে, কিন্তু ফিয়াট কারেন্সি যে এসেছে, আপনার ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকে আজকে 500 কোটি টাকার স্বর্ণ গচ্ছিত আছে। 500 কোটি টাকার কথার কথা আমি উদাহরণস্বরূপ বলছি, 500 কোটি টাকার স্বর্ণ গচ্ছিত আছে সেন্ট্রাল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। এর এগেনস্টে 500 কোটি টাকারই আপনার কাগজের নোট বাজারে ছেড়েছে। এতে কোনো অসুবিধা ছিল না, কারণ আপনি দেখবেন নোটের গায়ে লেখা থাকে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন। চাহিবা মাত্র বাহককে কি দিতে বাধ্য থাকিবেন? এই 500 টাকার সমপরিমাণ স্বর্ণ যা সেন্ট্রাল ব্যাংকে জমা আছে। এরকম হলেও কিন্তু কোনো অসুবিধা ছিল না যে আপনার এই কাগজের টাকার এগেনস্টে আন্ডারলাইং অ্যাসেট হিসেবে আপনার সেন্ট্রাল ব্যাংকে আপনার স্বর্ণ মজুদ আছে, এতে কোনো অসুবিধা ছিল না। বাট এই জায়নিস্ট লবি, এই আমেরিকানরা করলো কি, 1971 সালে তারা এই ডলার যে মানে গোল্ড স্ট্যান্ডার্ড যেটাকে বলে, এই গোল্ড স্ট্যান্ডার্ড থেকে তারা সরে আসলো। তারা বললো আজকে থেকে আর কোনোভাবেই আমাদের টাকার এগেনস্টে, ডলারের এগেনস্টে স্বর্ণের মজুদ থাকার আর কোনো প্রয়োজন নাই। এখন থেকে ডলারই হচ্ছে আমাদের রিজার্ভ মানি। আমাদের এখন সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কারেন্সি কি? ডলার। স্বর্ণ থাকার আর কোনো প্রয়োজন নাই। তারা ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে চলে গেল। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম মানে কি, এটা যদি একদম সংক্ষেপে যদি আমি বলি, যে এখন একটা দেশের সেন্ট্রাল ব্যাংক সে ডলার মজুদ রাখবে। আজকে থেকে তার আর কোনো অবস্থাতেই আপনার স্বর্ণ মজুদ রাখার কোনো প্রয়োজন নাই। যেই পরিমাণ লোকাল কারেন্সি, ধরেন বাংলাদেশি টাকায় যে পরিমাণ আপনার টাকা নোট ছাপছে, তার এগেনস্টে সেন্ট্রাল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে ওই পরিমাণ স্বর্ণের মজুদ থাকার আর প্রয়োজন নাই। ডলার থাকলেই হবে। ডলারকে বানিয়ে যে দিয়েছে রিজার্ভ কারেন্সি, যেটা আগে ছিল স্বর্ণ ছিল রিজার্ভ কারেন্সি, বানিয়ে দিয়েছে ডলারকে। ঠিক আছে, এখন আপনি দেখেন কাগজের এগেনস্টে কাগজের এগেনস্টে আপনার আগে ছিল স্বর্ণ, যেটার ইন্ট্রিনসিক ভ্যালু ছিল, এই ধাতুর মূল্য ছিল, দাম ছিল। এখন চলে এসছে কাগজের টাকার এগেনস্টে কাগজের, ঠিক আছে। তো আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এদের এই শয়তানি সিস্টেমটা কি। এখন কাগজের এগেনস্টে কাগজ। এখন আপনি একটা দেশের সেন্ট্রাল ব্যাংক, সরকার চাইলে যত ইচ্ছা কাগজের নোট ছাপাতে পারে, এবং এই কারণে কিন্তু আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে, সবকিছু হচ্ছে। ঠিক আছে, এখানে আরো একটা বিষয়, এইভাবে ডলারের মাধ্যমে সারা পৃথিবীর আপনার অর্থনীতিটাকে কন্ট্রোল করছে আমেরিকা। তারপরে আরেকটা বিষয় কি করেছে, সম্ভবত 1973 সালে বাদশাহ ফয়সাল যখন ছিলেন, সম্ভবত কিং ফয়সাল যখন ছিলেন, তখন যতটুকু মনে পড়ছে যে হঠাৎ করে তিনি বললেন যে আজকে থেকে আমরা তেল আর কোনোভাবেই আপনার রপ্তানি করব না, তেল রপ্তানি বন্ধ। ইউরোপ আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে আমরা তেল রপ্তানি করব না। হেনরি কিসিঞ্জার নিজে ছুটে আসলো, বাদশাহ ফয়সালের সাথে আলাপ করলো। বাদশাহ ফয়সাল কোনোভাবেই আপনার তেল আর ইসরায়েল, এই জায়নিস্ট ইসরায়েলি লবি ইউরোপ আমেরিকার কাছে তেল বিক্রি করবেন না। ইউরোপ আমেরিকার মাথা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, ঘটনাক্রমে ওই জায়গা থেকে সরে আসতে হয়েছে। সরে আসার পর একটা চুক্তি হলো গালফের দেশগুলোর সাথে, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত, এই যে দেশগুলো তেলে সমৃদ্ধ, তাদের সাথে একটা আপনার চুক্তি হলো। চুক্তিটা কি? তো এখন থেকে অবশ্যই যা করতে হবে, তেল যদি রপ্তানি করতে হয় সেটা ডলারে করতে হবে, রপ্তানি। অন্য কোনো কারেন্সিতে, পৃথিবীর অন্য কোনো কারেন্সিতে
আপনার রপ্তানি করা যাবে না। এইভাবে পেট্রো ডলারের যে বিষয়টা আসলো, পেট্রোল প্লাস ডলার, পেট্রোলের এগেনস্টে ডলার, ওকে, ডলারের এগেনস্টে পেট্রোল, এই যে পেট্রো ডলার যে পরিভাষাটা এখান থেকেই এসছে। এর মাধ্যমে ডলার মোটামুটি সারা পৃথিবীর উপরে কর্তৃত্ব খাটানো শুরু করলো। এখন আমাদের যদি আমরা আমদানি করতে চাই, দেখবেন 90% সময় আমাদের ডলারই আমদানি করতে হয়, ঠিক আছে, ডলারই আমাদের বেশিরভাগ জিনিস আমদানি করতে হয়। এইভাবে আস্তে আস্তে ডলার সারা পৃথিবীর উপরে আপনার সাইতারা চালানোর চেষ্টা করলো, আপনার কর্তৃত্ব প্রভাব খাটানোর চেষ্টা করলো। রিজার্ভ কারেন্সি আমাদের ডলার হয়ে গেল, আমাদেরকে তেল আনতে গেলে ডলার প্রয়োজন হয়, ঠিক আছে, নানানভাবে ডলারের উপরে আমাদের এন্টায়ার অর্থনীতি, আমাদের এন্টায়ার ইকোনমি আপনার ডলারের উপরে নির্ভরশীল হয়ে গেল। এবং আমেরিকা ও জায়নিস্ট লবিটা, ইসরায়েলি জায়নিস্ট লবি এবং আমেরিকা আস্তে আস্তে সারা পৃথিবীর উপরে অর্থনৈতিক যে কন্ট্রোলটা নেয়ার কথা, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েত, এই দেশগুলোর সাথে চুক্তি হলো যে এখন থেকে যদি আপনার পেট্রোল, অকটেন বা ক্রুড অয়েল যেটাকে বলে, হ্যাঁ, যেটা দিয়ে আসলে ক্রুড অয়েল থেকে আস্তে আস্তে বাকি সব তৈলজাত যে পদার্থগুলো বানায় সেগুলো আলাদা করে, সেটা ভিন্ন বিষয়। তো ক্রুড অয়েল আমাদেরকে অবশ্যই আপনার রপ্তানি করতে হবে ডলারে এই দেশগুলো থেকে। এইভাবে আস্তে আস্তে এই জায়নিস্ট লবিটা, ইসরায়েলি জায়নিস্ট লবি, ইহুদি লবি এবং আমেরিকা সারা পৃথিবীর অর্থনীতির উপরে আপনার প্রভাব বিস্তার করতে লাগলো এবং একচ্ছত্র আধিপত্য কায়েম করে ফেললো। আমাদের এখন সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ মানি, রিজার্ভ কারেন্সি যেটা, টাকার এগেনস্টে হচ্ছে ডলার, কাগজের এগেনস্টে আবার কাগজ, স্বর্ণ কিন্তু আর নাই, ঠিক আছে, গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসলো। আমাদের অধঃপতনের অন্যতম প্রধান এই কারণ হচ্ছে আপনার এই স্বর্ণকে বাদ দিয়ে ডলারকে রিজার্ভ কারেন্সি হিসেবে মেনে নেয়া। যদি আমরা গরিব দেশগুলো আমরা একান্ত বাধ্য ছিলাম, যে যাদের এটা নিয়ে প্রতিবাদ করার প্রয়োজন ছিল তারা সেই সময় প্রতিবাদ করে নাই, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে আপনার ডলারের মাধ্যমে আমেরিকা সারা পৃথিবীর অর্থনীতির উপরে আপনার কন্ট্রোল হাসিল করে। সামরিক আধিপত্য তো ওদের আছেই নানানভাবে, পৃথিবীর শত শত দেশে তারা ঘাঁটি গেড়েছে, সমুদ্রে তাদের ঘাঁটি আছে, বিভিন্ন দেশে তাদের স্থল ঘাঁটি আছে, আপনার নৌ ঘাঁটি আছে, সেগুলো তো আছেই। এগুলোর মাধ্যমে সামরিক আধিপত্য, তো অর্থনৈতিক আধিপত্য তারা হাসিল করেছে এই ডলারের মাধ্যমে। ইরান এখন চেষ্টা করছে যে আমেরিকার এই অর্থনৈতিক আধিপত্যকে আপনার ধ্বংস করতে, অর্থনৈতিক আধিপত্য বা প্রভাবটাকে কমিয়ে আনতে। সেটা কিভাবে? ডলারকে আর একা খেলতে দিবে না। সে শর্ত দিয়েছে, যদি এই ইউরোপের দেশগুলো, যদি অন্যান্য দেশ ইউয়ান তথা চায়নার মুদ্রায় যদি এলসি খুলে এবং পেট্রোল আমদানি করতে চায়, ক্রুড অয়েল আমদানি করতে চায়, তেল আমদানি করতে চায়, তাহলে ইরান ওই দেশের ট্যাঙ্কারগুলোকে বাধা দেবে না। আমি বলবো ইরান এটা খুবই স্মার্ট একটা মুভ, স্মার্ট একটা চাল খেলেছে। আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে কিছুটা হলেও আপনার ডলারের প্রভাব কমে আসবে। ওভারঅল এইভাবে আসলে কমে আসবে না যদি আমাদের উন্নত দেশগুলো এটা বুঝতে না চায়। রাশিয়া একটা সময় পৃথিবী ছিল আসলে মানে কি বলবো, দ্বিমেরু ভিত্তিক, ঠিক আছে, এখন পোলারাইজড হয়ে গেছে। আপনার পোলারাইজড মানে কি? পোলারাইজড বলতে শুধু একদিকে আমেরিকা একাই সবকিছু করছে, আমেরিকা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। বাট যখন সোভিয়েত রাশিয়া ছিল, পৃথিবীর একটা ব্যালেন্স ছিল, ঠিক আছে। আমেরিকা কিছু বললেই রাশিয়া কিছু করত। যেমন ধরেন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানের পক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, এদিকে রাশিয়া হুমকি দিয়েছে সপ্তম নৌবহর যদি পাঠাও আমাদেরও ক্ষমতা আছে, আমরা অষ্টম নৌবহর পাঠাবো, ঠিক আছে, তোমাদের সেই সপ্তম নৌবহরকে আমরা একদম ধূলিসাৎ করে দেবো। আমেরিকা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছিল, ঠিক আছে। বাট এখন পৃথিবীর কিন্তু কোনো মানে আপনার ব্যালেন্স নাই, আমেরিকা যা বলে তাই। হ্যাঁ, দেখেন আপনার এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধতেও আপনি দেখেন চায়না এবং রাশিয়া আমাদের ইরানকে কিছুটা সাহায্য করছে ঘটনার অন্তরালে থেকে। সরাসরি কিন্তু কোনো হুমকি নাই, সরাসরি কোনো নেই, পেছন থেকে তথ্য দিয়ে কোথায় মানে মিসাইল মারবে, কোথায় কি করবে, হ্যাঁ, গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ভিত্তিক যেই তথ্যগুলো, ইনফরমেশনগুলো, সেগুলো দিয়ে সাহায্য করছে। বাট একটা সরাসরি হুমকি দেওয়া
যে ইরানের উপর যদি অ্যাটাক হয় আমেরিকা তোমার খবর আছে আমি আসছি। চায়না এবং রাশিয়া কিন্তু এটা বলতে পারছে না। ঠিক আছে, সামরিকভাবে আমেরিকা একক আধিপত্য কায়েম করেছে, বাট আলহামদুলিল্লাহ ইরান দেখিয়ে দিয়েছে যে তোমাদের সামরিক আধিপত্য এবং তোমাদের অর্থনৈতিক যে আধিপত্য দুইটাকেই ইরান চ্যালেঞ্জ করেছে। আমেরিকার জায়নিস্ট লবির ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক আধিপত্য দুইটাকে ইরান চ্যালেঞ্জ করেছে, যদিও ইরানের সামর্থ্য খুবই কম। ইরানকে গত 30-40 বছর যাবৎ অর্থনৈতিকভাবে অবরোধ দিয়ে ইরানকে অনেক দমিয়ে রেখেছে, ইরানকে গরিব রাষ্ট্র বানিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক গরিব রাষ্ট্র বানিয়ে রাখার চেষ্টা করার পরও ইরান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যথেষ্ট উন্নত। ইরানের নারীদের শিক্ষা নিয়ে কথা বলা হয়, ইরানে যেই পরিমাণ শিক্ষিত নারী আছে সম্পূর্ণ আরব দেশে এত শিক্ষিত নারী নাই। ইরানের নারীরা তারা ট্যাক্সি চালাচ্ছে পর্দার মধ্যে থেকে। হ্যাঁ, ইরানের নারীদেরকে অশ্লীলতা ফাহেশ কাজ করতে দেওয়া হয় না, সরকার করতে দেয় না, বাট ইরানের নারীরা ট্যাক্সি চালাচ্ছে স্বাধীনভাবে, ইরানের নারীরা বাসে কন্ডাক্টরি করছে স্বাধীনভাবে, বাস চালাচ্ছে। ইরানের নারীরা আপনার 1996 সালে সম্ভবত ইরানের একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। আমেরিকাতে মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছে এই কিছুদিন আগে কামালা হ্যারিস, 2021 সালে সম্ভবত। ঠিক আছে, আজকে নারী স্বাধীনতার কথা বলে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল ধ্বংস করার চেষ্টা করছে। এগুলো জাস্ট একটা ওয়াসিলা। ইরান শিয়া, ইরান রাফেজি, তাদের আকিদাগত ভিন্নতা আছে, আমরা তাদের সাথে সেই বিষয়গুলোতে একমত না। ইরানের আকিদাগত বিষয়গুলোতে আমরা তাদের সাথে একমত না, বাট দে আর মুসলিমস, তারা কালিমা তৈয়বাতে বিশ্বাসী, এবং আমাদের মুসলমানদের উচিত ইরানের পাশে দাঁড়ানো। এই ঘটনার পর যদি গালফের দেশগুলো না বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে আমেরিকার প্রোটেকশন নিয়ে, তাহলে আর কিছু করার নেই। আসলে আমেরিকার যে ঘাঁটিগুলো গালফের দেশগুলোতে ছিল, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েতে, বাহরাইনে, আপনার আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, এই ঘাঁটিগুলো কিন্তু গালফের দেশগুলোকে আপনার রক্ষা করার জন্য নয়, এই সবগুলো ঘাঁটি ছিল ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য। ঠিক আছে, কারণ দেখেন এখন ইরান যখন মিসাইল মারছে ঘাঁটিতে, ইরান যখন আমেরিকার এই ঘাঁটিগুলোতে মিসাইল মারছে, আমেরিকা কিন্তু ব্যস্ত হচ্ছে ইসরায়েলকে রক্ষা করার জন্য, তারা কিন্তু এই মিসাইলগুলো তারা আটকাচ্ছে না। ঠিক আছে, তো এখানে সুস্পষ্ট হয়ে যায় যে আমেরিকা গালফের দেশগুলোতে ঘাঁটি গেড়েছে ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য। ইসরায়েলের যে বড় স্বপ্ন আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, অলরেডি লেবাননে অ্যাটাক করে দিয়েছে ইসরায়েল, লেবাননের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এই যুদ্ধের মাঝখানে ইরানের নেতৃবৃন্দ অসংখ্য অগণিতবার বলেছে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। ফোরাত নদী এবং নীল নদীর মাঝখানে যেই জায়গা আছে, যতগুলো দেশ আছে, সবগুলো দেশ দখল করে ইসরায়েল তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। তো আমাদের সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, আমাদের তেলে উন্নত, টাকা পয়সায় উন্নত গালফের দেশগুলো এই সত্য যদি এখনো অনুধাবন না করে, তাহলে তাদেরকে আর বোঝানোর আর কোনো কিছু নাই। কিন্তু আমি ইরানকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব যে তারা আমেরিকা, ইসরায়েলের এই আপনার সামরিক আধিপত্য এবং অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পেরেছে, যদিও তাদের ক্ষমতা খুবই কম এবং ইরান অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের যে ক্ষতি এই যুদ্ধে হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে উঠতে মিনিমাম ইরানের আরো 20-30 বছর লাগবে। ঠিক আছে, বাট ইরান সেই ক্ষতি স্বীকার করেও গালফের দেশগুলোর, মুসলমান কান্ট্রিগুলোর, ওআইসি-ভুক্ত দেশগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমেরিকা অজেয় নয়, ইসরায়েল অজেয় নয়, তাদেরকে এত ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আমাদের ইত্তেহাদ দরকার, আমাদের একতা দরকার। আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, যদিও দুঃখের বিষয় আল আজহার ইউনিভার্সিটি যেই দেশে, মিশর, সেই দেশের রাষ্ট্রপ্রধান আব্দুল ফাতাহ সিসি, সেও আমেরিকার পাচাটা কুকুর। ঠিক আছে, মানে খুব দুঃখজনক, কোনো একটা সুন্নি রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, ইরানের পক্ষে দাঁড়াচ্ছে না, খুবই দুঃখজনক। ঠিক আছে, বাট আল আজহার ইউনিভার্সিটির একটা মানহাজ আছে মুসলমানদের বিষয়ে, একটা নীতি আছে, সেটা হচ্ছে ইত্তেহাদ মাল ইখতিলাফ, মত পার্থক্য সহই একতা। ওকে, আপনার ভিন্ন ভিন্ন মত থাকবে, বাট বৃহৎ ঐক্য, মানে আমাদের বৃহৎ স্বার্থে কমন কিছু টার্মসে আমরা একত্রিত থাকব। এটা যদি আমরা না করি, তাহলে কিন্তু জায়নিস্ট, স্যাটানিক,
ইসরায়েলি আমেরিকান যে শক্তি আছে সেই শক্তি আমাদেরকে ধ্বংস করে দিবে। এখন এই ইরান বনাম ইসরায়েল আমেরিকা এই যুদ্ধের মধ্য থেকেও যদি আমরা এই সত্য অনুধাবন না করতে পারি, তাহলে মুসলমানরা কখনোই সেটা অনুধাবন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দেন, প্রত্যেকটা মুসলমান দেশ যেন এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম, ডলার বেসড ইকোনমি থেকে, সুদ ভিত্তিক অর্থনীতি থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মাধ্যমে আমেরিকা সারা পৃথিবীকে যে কন্ট্রোল করার চেষ্টা করে, জায়নিস্ট শক্তিটা সারা পৃথিবীকে যে কন্ট্রোল করার চেষ্টা করে, সেই বিষয়টা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।